আজকে আমরা জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে দুটো থিওরি দেওয়া রয়েছে। জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব বা থিওরিগুলোকে দুটি ভাগে ভাগ করা আছে। কি কি? একটা হচ্ছে ধ্রুপদী তত্ত্ব, যেটাকে বলা হয়ে থাকে ক্লাসিক্যাল থিওরি, আর আরেকটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি কাম্য তত্ত্ব, যেটাকে বলা হয়ে থাকে অপটিমাম থিওরি। কি বলে থাকে? অপটিমাম থিওরি। তো আজকের আমাদের ওই ধ্রুপদী ভূগোল বা ক্লাসিক্যাল যে থিওরি রয়েছে সেই ক্লাসিক্যাল থিওরির কয়েকজন ভূগোলবিদ রয়েছেন। ক্লাসিক্যাল থিওরির ভূগোলবিদ হচ্ছেন যেমন হচ্ছে ম্যালথাস রয়েছেন, তারপরে রিকার্ডো এবং রয়েছেন মার্কসীয় তত্ত্ব। আর কাম্য তত্ত্ব যারা রয়েছেন তারা হচ্ছেন কি ক্যানন, তারপর রয়েছেন হচ্ছেন ডাল্টন ও রবিনসনস। তো আমাদের এই ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের যে জনসংখ্যা ভূগোল রয়েছে সেই জনসংখ্যা ভূগোলের আমাদের যে জনবিবর্তন তত্ত্ব বা জনসংখ্যার যে একটা সম্পদ হিসেবে তত্ত্ব, সেই সম্পদ তত্ত্বে ম্যালথাসের থিওরি সম্পর্কে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এখানে ম্যালথাসের যে থিওরিটা রয়েছে সেই ম্যালথাসের থিওরি বা ম্যালথাসের যে তত্ত্ব সেই বিষয়টার সম্পর্কে আমাদের এখানে জানবো। তো সেটা জানার আগে আমরা এখানে তোমার হচ্ছে এই রিকার্ডো এবং মাল্টন তারা যে থিওরিটা দিয়েছেন বা তার যে তত্ত্বটা দিয়েছেন সেই তত্ত্বটাই কি বলেছেন সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিব। দেখো এখানে যেটা বলা হয়েছে যে ক্লাসিক্যাল থিওরি, যেটা আমরা একটু আগে দেখছিলাম, ও পপুলেশন গ্রোথ, ঠিক আছে, অর্থাৎ ধ্রুপদী ভূগোলে যে জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির যে ধ্রুপদী তত্ত্ব রয়েছে সেটি মূলত 1800 থেকে 1900 শতাব্দীর তৎকালীন প্রখ্যাত যে অর্থনীতিবিদ ও সমাজতত্ত্ববিদ যারা ছিলেন তাদের যে বিষয়ক ধারণাটাকে বলা থাকে কি ক্লাসিক্যাল থিওরি। এবং এই যে তত্ত্বগুলি রয়েছে এই তত্ত্বগুলির মূল প্রবক্তা হচ্ছেন টমাস রবার্ট ম্যালথাস, যেটা আমাদের সিলেবাসে রয়েছে ম্যালথাসের থিওরি নামে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন কে অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো। তাদের এই চিন্তাধারাগুলিকেই এখানে তোমার হচ্ছে জনসংখ্যা তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। আচ্ছা, কি বলেছে ম্যালথাসের তত্ত্বটা আমরা পরে আসবো একটু এতে একটু কি বলেছেন ম্যালথাস, আচ্ছা একটু দেখে নিন, তারপর আমরা মূল বিষয়ে আসবো। ম্যালথাস যেটা বলেছেন যে ম্যালথাসের মতে বিষয়টি কি হচ্ছে না, জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ মানুষ প্রজননের মাধ্যমে দ্রুত বংশবৃদ্ধি করে থাকে, অর্থাৎ প্রজননের মাধ্যমে আমাদের জনসংখ্যাটা কি থেকে দ্রুত বৃদ্ধি ঘটতে থাকে, এবং জনসংখ্যা বৃদ্ধি পায় সেটি জ্যামিতিক হারে, অর্থাৎ জিওমেট্রিক প্রসেস, অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32 এরকম ক্রমান্বয়ে হারে কি থেকে বাড়তে থাকে। এবং বলেছেন কি যে প্রতি 25 বছর এই জনসংখ্যাটা প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা, ডবল হারে বাড়তে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বলেছেন কি যে সেই খাদ্য উৎপাদনের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু গাণিতিক হারে বাড়তে থাকে, অর্থাৎ 1, 2, 3, 4 বাড়তে থাকে, সেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে না। আর যার ফলে আমাদের জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে যে একটা ভারসাম্য রয়েছে সেই ভারসাম্যটা কি হয়েছে, নষ্ট হয়েছে। কারণ জনসংখ্যা বৃদ্ধির হারটা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের তার সঙ্গে সঙ্গে খাদ্য সামগ্রী যে বৃদ্ধিটা না সেটা খুবই অল্প পরিমাণে রয়েছে, যার ফলে এই জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে যে সামঞ্জস্য থাকার কথা সেটা তিনি কি বলছেন, নষ্ট হয়ে যাচ্ছে। এটা বলছেন কে? ম্যালথাসের থিওরি বা ম্যালথাস। আর এই যে অসাম্য অবস্থা হবে যার ফলে আমাদের কি হতে পারে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে, মহামারী দেখাতে পারে, যুদ্ধ, এই রকমের বিভিন্ন সমস্যা হতে। আচ্ছা, কি বলা আছে তারপরে আমরা চলে আসবো আমাদের অ্যাডাম স্মিথ তিনি বলছেন কি যে জনসংখ্যা বৃদ্ধি মূলত শ্রমের চাহিদার উপরে নির্ভর করে। তাহলে স্মিথের মধ্যে তিনি বলছেন কি যে জনসংখ্যার যে আমাদের বৃদ্ধিটা সেটা মূলত হচ্ছে কি শ্রমের চাহিদার উপরে কি করে থাকে, নির্ভর করে থাকে। অর্থাৎ তিনি বলছেন যদি অর্থনীতিতে মূলধন বাড়ে, অর্থাৎ অর্থনীতিতে যদি আর্থিক উপার্জনের এটা বাড়তে থাকে তাহলে শ্রমিকের চাহিদা বাড়বে, আর শ্রমিকের চাহিদা যখন বাড়বে তখন তবেই সেটা মজুরিটা বাড়বে, আর মজুরি বাড়া মানে কি হচ্ছে উচ্চ মজুরি শ্রমিকদের জীবনযাত্রার মানটাকে উন্নত করবে, আর মানুষের যখন জীবনযাত্রার মানটা উন্নত হবে তখন শিশু মৃত্যুর যে হারটা সেটা ক্রমান্বয়ে কি হতে থাকবে, কমে যাবে। আর শিশু মৃত্যুর হার কমে যাওয়া মানে আমাদের জনসংখ্যাটা সেটা ক্রমান্বয়ে কি হতে থাকবে, বাড়তে থাকবে, অর্থাৎ গ্রোথ করতে থাকবে। তাই নিয়ে হচ্ছেন এটা মূল বিষয়। অর্থাৎ তিনি যেটা বলেছেন কি যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে একটি অর্থনৈতিক প্রক্রিয়ার অংশ, অর্থাৎ অর্থনীতির সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির একটা সম্পর্কের কথা তিনি এখানে ব্যাখ্যা করেছেন হচ্ছেন কি অ্যাডাম স্মিথ। আর রিকার্ডো কি বলছেন, রিকার্ডো বলছেন
আয়রন লো অফ ওয়েজ অর্থাৎ মজুরির লৌহবিধিতে জনসংখ্যার প্রভাব দেখিয়েছেন। কীরকমভাবে? না, যদি শ্রমিকের মজুরি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে স্তর তার চেয়ে বেশি দেওয়া হয় তবেই জনসংখ্যাটা বাড়বে, অর্থাৎ শ্রমিকের সরবরাহ বাড়বে এবং প্রতিযোগিতার কারণে মজুরি আবার সেই জীবন ধারণের যে সর্বনিম্ন স্তরে বেড়ে যাবে, মানে জনসংখ্যা বেড়ে যাবে, যার ফলে জীবনযাত্রার তোমার সেই মজুরির হারটা কমে যাবে, ফলে তাদের যে জীবনযাত্রার মান যেটা ক্রমান্বয়ে বাড়তে থাকছিল সেটা ক্রমান্বয়ে কী হয়ে যাবে, কমে যেতে থাকবে। অর্থাৎ অর্থনীতি উন্নতি হতে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পৌঁছানোর পরে আর সে উন্নতি ঘটবে না, সেখানটায় কী হয়ে যাবে, স্থির অবস্থায় সে বিরাজ করতে থাকবে। অর্থাৎ জীবনযাত্রার মানটা বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়ার সর্বোচ্চ স্তরে চলে যাওয়ার পরে আর বৃদ্ধি না পেয়ে এরকম সাম্য অবস্থা হারে কী হতে থাকবে, সেটা স্থির থেকে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। আচ্ছা, এই যে তিনজন পড়লাম, এই তিনজনের তত্ত্বের কি মূল বৈশিষ্ট্য রয়েছে? না, তিনজন যে মূল বৈশিষ্ট্য কথা বলা হয়েছে কি না, তারা মনে করতেন যে জনসংখ্যা বৃদ্ধি সবসময় আমাদের অভাব এবং কষ্টের কারণ হবে। অর্থাৎ জনসংখ্যা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যতে গিয়ে আমাদের সম্পদের হতে পারে, আর্থিক হতে পারে, বা বিভিন্ন কাজের ক্ষেত্রে অভাব বা কষ্টের সম্মুখীন হতে পারে। এবং কি প্রযুক্তির উপেক্ষা, অর্থাৎ ক্লাসিক্যাল থিওরিগুলি যে ব্যাখ্যা করা হয়েছে সেগুলি প্রযুক্তির উপেক্ষা করেন, অর্থাৎ কৃষিতে যে প্রযুক্তির আধুনিকীকরণ ঘটবে বা বিজ্ঞানের উন্নতি ঘটবে যার ফলে যে আমাদের খাদ্যের চাহিদা যেটা সমস্যার কথা বলা হচ্ছে সেটা যে মিটিয়ে যাবে সেইটার কথা এখানে ব্যাখ্যা করা হয়নি। এবং তার পাশাপাশি তারা জনসংখ্যা বৃদ্ধির কথা বলেছেন, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ যে একটা বিষয় রয়েছে যেটার দ্বারা আমাদের জনসংখ্যা বৃদ্ধিটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই সম্পর্কে এই থিওরিতে কিছু ব্যাখ্যা করা হয়নি। এরপরে চলে যাব আমাদের যে মূল বিষয়, যেটা হচ্ছে কি ম্যালথাসের থিওরি। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কি বলেছেন? না, ম্যালথাস বলছেন যে 1789 সালে একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, যার নাম হচ্ছে কি টমাস রবার্ট ম্যালথাস। সেই ম্যালথাসের একটা বিখ্যাত বই রয়েছে, বইটির নাম কি এন এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। বইটির নাম হচ্ছে কি এন এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। এখানে তিনি জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ককে নিয়ে একটি থিওরি বলেছেন, যেটাকে জনসংখ্যা তোমার হচ্ছে কি ম্যালথাসের তত্ত্ব বলা হয়। তার মানে এখানে তিনি দুটো বিষয়কে দিয়েছেন, এক নম্বরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, আর এই জনসংখ্যার সঙ্গে খাদ্য উৎপাদনের যে বিষয়টা রয়েছে, এই দুজনের মধ্যে সম্পর্কের মাধ্যমে তিনি একটি থিওরিটা ব্যাখ্যা করেছেন, যেটাকে ম্যালথাসের থিওরি বলা হয়েছে। আচ্ছা, তার এই থিওরির কিছু অনুমান বা তিনি কিছু মূল বিষয়ের উপরে এখানে ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যাগুলো কি কি? না, ব্যাখ্যাগুলো প্রথমে যেটা বলা হয়েছেন কি, তিনি বলেছেন যে ম্যালথাস যিনি ছিলেন তার যে অনুমানসমূহ যেটাকে আমরা বলে থাকি, অনুমানগুলো কি কি ছিল? না, এক নম্বর তিনি যেটা বলেছেন যে মানুষের অস্তিত্বের জন্য খাদ্য হচ্ছে অপরিহার্য। অর্থাৎ মানুষ তার জীবনযাত্রা বা বেঁচে থাকার জন্য তাকে অবশ্যই খাদ্যের প্রয়োজন। আর জনসংখ্যা বাড়া মানে খাদ্যের চাহিদাটাও আমাকে ক্রমান্বয়ে কী করতে হবে, বাড়তে থাকতে হবে। কিন্তু এখানে তার থিওরিতে যেটা বলা হয়েছে যে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে খাদ্য উৎপাদনটা সেই হারে বৃদ্ধি পায়নি, যার ফলে একটা দুর্ভিক্ষ বা বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। এটা একটা তার অনুমান। 2 নম্বর যেটা বলা হয়েছে যে স্ত্রী এবং পুরুষের মধ্যে যে যৌন আকর্ষণ, ঠিক আছে, সেটা অনিবার্য, যেটা বিজ্ঞানের আবিষ্কার বা সভ্যতার সত্ত্বেও সেটা একই রকমভাবে কি রয়েছে, স্থিতিশীল রয়েছে, অর্থাৎ তার কোনো পরিবর্তন ঘটেনি। আর 3 নম্বরে যেটা বলেছেন কি যে জীবনযাত্রার মান, অর্থাৎ জীবনযাত্রার মান ও সন্তান উৎপাদনের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক, সন্তান উৎপাদনের প্রত্যক্ষ যে সম্পর্ক রয়েছে সেই বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে 3টে বিষয়, একটা হচ্ছে মানুষের বেঁচে থাকার সঙ্গে খাদ্যের একটা সম্পর্ক রয়েছে, তাছাড়া স্ত্রী এবং পুরুষের মধ্যে যে যৌন আকর্ষণ অনিবার্য, যেটা সভ্যতা বা বেদের বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গেও সেটা একই রকমভাবে স্থিতিশীল রয়েছে, এবং জীবনযাত্রার মান এবং সন্তান উৎপাদনের একটি প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। আর আরেকটা যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি 4 নম্বরে যেটা বলা হয়েছে যে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি, কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকরী, অর্থাৎ
কৃষি উৎপাদনের জন্য যে কোনো পদক্ষেপ সেইটার কথা তিনি গ্রহণ করেন, কিন্তু আমরা জানি কি আমাদের এটা নির্দিষ্ট সময় পরে আমাদের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষিতে ব্যাপক উন্নতি ঘটেছে, যেটা আমাদের খাদ্যের চাহিদাটাকে ক্রমান্বয়ে কী করছে, মিটিয়ে দিচ্ছে। এরপরে চলে যাবো আমরা মেলথাস তাঁর থিওরির মূল বক্তব্যটায়। সেখানে কি বলেছেন না, তার মেলথাসের তত্ত্বের মূল বক্তব্যগুলি হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধিটাকে কীভাবে বলেছেন না, মেলথাস বলছেন যে জনসংখ্যা মানুষের বংশবৃদ্ধি করার যে স্বাভাবিক প্রবণতা সেটা খুবই বেশি, অর্থাৎ তাদের যে বংশবৃদ্ধিটাকে পরবর্তী প্রজন্মে নিয়ে যাওয়ার যে বেটা সেটা অনেকটাই বেশি। কোনো বাধা না থাকলে কোনো দেশের জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, অর্থাৎ জনসংখ্যার যে বৃদ্ধির যে হারটা সেটা যদি মাঝখানে কোনো বাধা না থাকে তাহলে সেটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ কীরকম, প্রথমে একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, চারজন থেকে আটজন, আটজন থেকে 16 জন, 16 থেকে 32, 32 থেকে 64, এরকম ক্রমান্বয়ে হারে বাড়তে থাকবে। এবং তিনি বলছেন কি যে যদি এরকম হারে বাড়তে থাকে তাহলে প্রতি 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার প্রবণতা থাকবে, মানে যে বর্তমান যারা জনসংখ্যা আছে 25 বছর পরে তার থেকে তার ডবলের থেকেও বেশি হয়ে যাবে অনেকটা। এটা একটা তিনি বলেছেন, মানে এটা হলো তার জনসংখ্যা সংক্রান্ত তথ্য। আর খাদ্য উৎপাদনের সঙ্গে তিনি কি বলেছেন, তাহলে জনসংখ্যাটা তিনি বলছেন বৃদ্ধি পাবে জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদনটা বৃদ্ধি পাবে কিরকম হচ্ছে গাণিতিক হারে। অর্থাৎ কিরকম বিষয়টা না, জনসংখ্যা যে হারে বাড়ে খাদ্য উৎপাদন কিন্তু সে হারে বাড়ে না। মেলথাসের মতে জমির ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি, কারণ আমরা জানি কি কোনো একটা জমিতে একবার চাষ করার পরে তার যে উৎপাদন করার ক্ষমতা সেটা কমে যায় যদি না আমরা সেখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক বা কোনো কিছু প্রয়োগ করি, তাহলে সেখানে কিন্তু সেই জমির উৎপাদন ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়। তো এখানে সেই জন্য তিনি বলেছেন যে জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্য করার ফলে খাদ্যের যে উৎপাদন সেটা গাণিতিক হারে বৃদ্ধি পায়। মানে কীরকম, প্রথমে 1 হবে, 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, 4 থেকে 5, এরকম আস্তে আস্তে করে বাড়তে থাকবে। কিন্তু জনসংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি কি যেটা ডবল হারে বাড়তে থাকছে, মানে প্রথমে 1, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 হয়ে গেছে, 8 থেকে 16 হয়ে গেছে, 16 থেকে 32 হয়ে গেছে, এরকম ক্রমান্বয়ে বাড়তে থাকছে। তার মানে তিনি এখানে মূল যেটা বিষয়টা দেখিয়েছেন কি যে জনসংখ্যার সঙ্গে খাদ্যের বৃদ্ধির একটা বিপরীত সম্পর্ক আছে। জনসংখ্যা যে হারে বাড়ছে আমাদের খাদ্য উৎপাদনটা সেই হারে বাড়ছে না, যার ফলে আমাদের একটা খাদ্যের সমস্যা বা দুর্ভিক্ষের সমস্যা বা বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। এটা একটা। 3 নম্বরে তিনি যেটা বলছেন কি যে ভারসাম্যহীনতা ও দারিদ্র্য, অর্থাৎ জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে যে একটা যে বিভিন্নধর্মী বৃদ্ধির হার, একটাতে ডবল হারে, একটা জ্যামিতিক হারে, একটাতে গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সমাজে একসময় কী হবে, ভারসাম্যহীনতা তৈরি হবে। অর্থাৎ খাদ্যের সঙ্গে যে মানুষের সংখ্যা সেটা একটা কি ভারসাম্যটা তার থাকবে না, সেটা ভারসাম্যহীনতা তৈরি হবে। অর্থাৎ খাদ্যের তুলনায় জনসংখ্যা অনেকটাই বেশি হয়ে যাবে, যার ফলে দেশে খাদ্যাভাব দেখা যেতে পারে, দারিদ্র্য দেখা যেতে পারে, অপুষ্টি হবে, বেকারত্বের সৃষ্টি হবে। তার মানে তিনি এখানে 3 নম্বর পয়েন্টটাই জনসংখ্যার সঙ্গে খাদ্যের যে একটা বিশেষ সম্পর্কের বিষয়টা রয়েছে সেটাকে তিনি বলেছেন কি যে হারে জনসংখ্যা বাড়ছে আমাদের খাদ্য উৎপাদন তো সেই হারে বাড়ছে না, যার ফলে আমাদের কিছু সময় পরে আমাদের সমাজে একটা খাদ্য এবং জনসংখ্যার মধ্যে একটা ভারসাম্যহীনতার অবস্থা তৈরি হবে, এবং যার ফলে খাদ্যের অভাব দেখা যাবে, দারিদ্র্য সৃষ্টি হবে, অপুষ্টি হবে এবং বেকারত্ব দেখতে যাবে। এবং লেস্টে যেটা বলা আছে কি জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়, আমাদেরকে জনসংখ্যাটাকে কী করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। সেই নিয়ন্ত্রণটাকে আমরা কীভাবে করব না, মেলথাস জনসংখ্যা ও খাদ্যের মধ্যে একটা ভারসাম্য আনার জন্য 2টি উপায়ের কথা বলেছেন। তাহলে উপরেগুলো সমস্যা, তাহলে সমস্যাটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে কী করতে হবে, জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় হিসেবে তিনি 2টি কথা বলেছেন। কি কি, একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা যেটাকে আমরা প্রিভেন্টিভ বলে থাকি, আরটা হচ্ছে কি প্রাকৃতিক প্রতিরোধ যেটাকে বলে থাকি পজিটিভ চেক। প্রতিরোধকমূলক কীরকম না, মানুষের ইচ্ছেটা পুরোপুরি ইচ্ছাধীন, মানুষ যদি দেরিতে বিবাহ করে থাকে বা কেউ যদি পুরোপুরি ব্রহ্মচর্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পুরোপুরি হয়ে যাবে, কারণ ব্রহ্মচর্য হয়ে গেলে সন্তান সন্ততির কোনো সম্ভাবনাই থাকে না। বা দেরিতে যদি বিবাহ করে তাহলে তার অল্প বয়সে বিবাহ করলে তাদের হয়তো যতজন সন্তান সন্ততি হতো, যদি দেরি করে সে বিয়ে করে তাদের সন্তান সন্ততির সংখ্যাটা অনেকটাই কী হবে, কম হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় কিন্তু মানুষের পুরোপুরি ইচ্ছের উপরে নির্ভর করছে। আর আরেকটা যেটা বলেছেন কি প্রাকৃতিক নিরোধ, অর্থাৎ মানুষ যদি স্বেচ্ছায় অর্থাৎ নিজের ইচ্ছায় যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে, তবে প্রকৃতি নিজে নিয়ন্ত্রণ করার কিছু ভার তুলে নেয়। কীরকমভাবে, যেমন হয়তো হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দিয়ে বা মহামারী দেখা দেবে বা কোনো যুদ্ধ হবে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যার ফলে অনেক মানুষ মারা যায়, তাহলে তার ফলে আমাদের জনসংখ্যাটা অনেকটাই কী হয়ে যাবে, কমে যাবে। তার মানে মেলথাস এখানে বলছেন যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্যের মধ্যে একটা
ভিন্ন সম্পর্ক রয়েছে এবং এটা আমরা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করি তাহলে প্রাকৃতিক বিভিন্ন রকমভাবে সেটা কী হয়ে যাবে, নিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। এরপরে তার থিওরির কিছু ভুল ত্রুটি বা কিছু বিষয় রয়েছে যেটাকে আমরা সমালোচনার মধ্যে এনেছি। কীরকম না, তার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। ভ্রান্ত ধারণাটা কীরকম না, ম্যালথাস তত্ত্বে যে বিজ্ঞান প্রযুক্তি বা অভাবনীয় যে উন্নতির ফলে যে জমির ক্রমহ্রাসমান বৃদ্ধি যেটা ছিল সেটা যে ক্রমান্বয়ে বেড়ে যাবে বা খাদ্য উৎপাদন যে বেড়ে যাবে বা অত দ্রুত হারে বৃদ্ধি পাবে সেই সম্পর্কে তিনি ব্যাখ্যা করেনি বা তার এটা বলা হয়নি। আর ২ নম্বর যেটা তিনি যে তোমার হচ্ছে স্ত্রী এবং পুরুষের মধ্যে যে যৌন আকর্ষণের কথা তিনি যেটা বলেছিলেন যে যৌন প্রবৃত্তির সাথে সন্তান উৎপাদনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই, অর্থাৎ যৌন চাহিদা থাকা মানে যে সন্তান সন্ততি হবে সেটার কোনো কারণ নেই। কারণ আমাদের বর্তমানে বহু রকমের তোমার হচ্ছে প্রতিরোধকের মাধ্যমে মানুষ এখন কী করছে, সন্তান সন্ততি প্রতিরোধ করতে পারছে, মানে প্রতিরোধ বলতে কি মানে স্বাভাবিক আকর্ষণীয় হতে পারছে, তার জন্য সন্তান সন্ততি জন্ম দেওয়ার যে বাধ্যতামূলক এমনটা কোনো নেই। এবং তার পাশাপাশি কী হয়েছে না, মানুষ জীবনযাত্রার মানের সাথে জনসংখ্যা বৃদ্ধির যে ধারণা তার তথ্যটা প্রমাণিত নয় এবং অপুষ্টি বৃদ্ধির সঙ্গে সন্তান উৎপাদনে যে উন্নতি বৃদ্ধি হবে এরকম কোনো বিষয় নেই। আর তারপরে তিনি এটা হলো ভ্রান্ত ধারণা। আর ২ নম্বর যেটা হলো কিছু ভুল জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ তিনি বলছেন যে প্রতি ২৫ বছর অন্তর জনসংখ্যা খাদ্য উৎপাদন বৃদ্ধির হার যেটা বলেছেন সেটা কিন্তু বাস্তবে সঠিকভাবে দেখা যায় না। কারণ আমাদের তোমার হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কৃষির উৎপাদনটাও ক্রমান্বয়ে হারে কী করেছে, সবুজ বিপ্লবের ফলে বৃদ্ধি পেয়েছে। ফলে তিনি যে এই যে দুর্ভিক্ষ মানে জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে যে একটা যে বিপরীত সম্পর্ক বা ভারসাম্যহীনতা দেখিয়ে যে একটা সমস্যাগুলো দেখিয়েছেন সেটা আমাদের নাও ঘটতে পারে, কারণ সভ্যতা, সমাজ, প্রযুক্তি, বিজ্ঞান অগ্রগতির সঙ্গে সঙ্গে সেগুলোর আমরা সমস্যার সমাধান করে নিয়েছি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে কি বলেছেন তিনি না, তিনি বিজ্ঞানের অগ্রগতি এবং আধুনিক কৃষির যে প্রযুক্তি নির্ভরতা, যেমন আমাদের হচ্ছে কি সবুজ বিপ্লব যার ফলে কৃষির উন্নতি ঘটেছে, প্রভাব তিনি বুঝতে পারেন, যার ফলে খাদ্য উৎপাদন এখন অনেক দ্রুত হারে বাড়ছে, যার ফলে আমাদের যে খাদ্যাভাবের সমস্যা সেটা দেখা যায়নি। নেক্সট বলেছে কি অনেক উন্নত দেশ দেখা গেছে যে সেখানে জনসংখ্যা বাড়লে অভাব না বেড়ে বরং মাথাপিছু আয়টা বৃদ্ধি পেয়ে গেছে। আর মাথাপিছু আয় যখন বৃদ্ধি পাবে তখন মানুষের জীবনযাত্রার যে মানটা সেই জীবনযাত্রার মানটা আরও কী হবে, উন্নত হতে থাকবে। আর মেলথাস কেবল খাদ্যের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু সম্পদের যে সামগ্রিক উন্নয়ন যে হতে পারে সেই বিষয়ে কিন্তু তিনি কোথাও কোনো কিছু ব্যাখ্যা করে যাননি। তার মানে এই হচ্ছে তাঁর তত্ত্বের মধ্যে কিছু ভুল ত্রুটি। এই হচ্ছে আমাদের ম্যালথাসের থিওরির মূল বিষয়। ঠিক আছে, আর ম্যালথাসের থিওরির যদি আমরা কিছু গুরুত্ব বা গুরুত্বের এতে চলে যাই তাহলে সেখানে আমরা কিছু বিষয়গুলো আমাদের এখানে উঠে আসবে ম্যালথাসের থিওরির গুরুত্বের ক্ষেত্রে। গুরুত্বর যদি আমরা কথা বলি তাহলে ১ নম্বরে আমরা যেটা পাবো যে ম্যালথাস তত্ত্বটি পশ্চিম ইউরোপের উন্নত দেশগুলিতে প্রযোজ্য না হলে, মানে তিনি যে থিওরিটা দিয়েছেন সেটা আমাদের পশ্চিম ইউরোপের যে সমস্ত দেশগুলো রয়েছে সেগুলোতে প্রযোজ্য না হলে আমাদের ভারত, চীন, এশিয়ার বেশ কিছু দেশ বা আফ্রিকা এই সমস্ত দেশে কিন্তু সেটা লক্ষ্য করা গেছে। অর্থাৎ ম্যালথাস যে থিওরিটা দিয়েছেন সেটা পশ্চিম ইউরোপের দেশগুলিতে লক্ষ্য করা না গেলেও ভারত, চীন, এশিয়া, আফ্রিকা এই সমস্ত দেশগুলিতে তার প্রভাব বা তার যে এটা রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। ২ নম্বর যেটা হচ্ছে কি না, তিনি আধুনিক জন্ম নিয়ন্ত্রণ যে কৌশলগুলিকে খুব বেশি সমর্থন না করলেও, মানে তিনি জন্ম নিয়ন্ত্রণের জন্য যে বর্তমানে যে সমস্ত আধুনিক কৌশলগুলো রয়েছে সেগুলোকে তিনি প্রাধান্য দেননি, কিন্তু এই সমস্ত বিষয়গুলো না আমাদের পশ্চিম ইউরোপের বেশ কিছু কিছু দেশ, ইংল্যান্ড, ফ্রান্স তারা কী করছে, ব্যবহার করে জন্ম নিয়ন্ত্রণে তারা পুরোপুরিভাবে কী হয়েছে, সফল হয়েছে। তার মানে তিনি যে জন্ম নিয়ন্ত্রণের যে কৌশলগুলোকে সেটা তিনি হয়তো প্রাধান্য দেননি, কিন্তু সেই পদক্ষেপগুলো গ্রহণ করে বেশ কিছু দেশ বা বেশ কিছু কিছু ইয়েগুলো তারা কী হচ্ছে, সফল লাভ করেছে বা সফল হয়েছে। ৩ নম্বর যেটা রয়েছে কি না, শ্রমিক সংঘ শ্রমিককে সঠিকভাবে কাজ প্রদান করতে না এই যুক্তিটি তত্ত্বটি সমর্থন করে। আর ৪ নম্বরে যেটা রয়েছে কি না, এডওয়ার্ড ইস্ট তাঁর ম্যানকাইন্ড অ্যাট দ্য রুট এই গ্রন্থে ম্যালথাসের স্বরে বলেন, মানে তিনিও এই তথ্য মানে ম্যালথাসের যে থিওরিটা রয়েছে ওটাকে সমর্থন করে বলছেন কি না, তিনি বলছেন যে বর্তমান জনসংখ্যা
বৃদ্ধির প্রবণতা, জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বজায় থাকলে, জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বজায় থাকলে পৃথিবীতে খাদ্য সরবরাহে জমির দুষ্প্রাপ্যতা সৃষ্টি হবে। অর্থাৎ আমাদের মানে এই বিষয় যেটা যদি আমরা সহজ কথা বলি তাহলে হবে কি না, আমাদের জনসংখ্যাটা তো ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তার সঙ্গে খাদ্য উৎপাদনটা সবুজ বিপ্লবের ফলে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, সেটা ঠিক আছে, তাহলে দুজনের মধ্যে সামঞ্জস্য তৈরি হলো। কিন্তু এই সমস্ত মানুষের বসবাসের জন্য তো একটা বাসস্থান প্রয়োজন বা জায়গা প্রয়োজন। আমাদের পৃথিবীতে যে আয়তনটা সেটা তো নির্দিষ্ট রয়েছে, ক্রমান্বয়ে বাড়ছে, ধ্বংসের একটা নির্দিষ্ট লিমিটেশন রয়েছে, তাহলে জনসংখ্যা তো ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, তাহলে তাদের বসবাসের জন্য থাকার জন্য তো একটা তো জায়গা দরকার। সেই জায়গাগুলো আস্তে আস্তে কী থাকবে, ঘাটতি দেখা যাবে, অর্থাৎ বাসস্থানের অভাব, বাসস্থান সঠিকভাবে করার জন্য একটা সমস্যা দেখা যাবে, এবং যার ফলে এদের মধ্যে একটা কী হবে, খাদ্যের একটা দুষ্প্রাপ্যতা তৈরি হবে। অর্থাৎ মানুষ যখন বসবাসের জন্য জমির উপরে ঘরবাড়ি তৈরি করে নেবে, তখন কৃষি জমি যেগুলো রয়েছে সেই কৃষি জমির পরিমাণটাও কী হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। আর কৃষি জমির পরিমাণ কমে যাওয়া মানে ফসল যতটা আগে যতটা জায়গায় উৎপাদন হতো, এখন তার উৎপাদনের আয়তনটা যখন কমে যাবে তখন তার ফসলটাও কমে যাবে, ফলে মানুষের মধ্যে একটা খাদ্যভাব দেখা দেবে। এই হচ্ছে ম্যালথাসের থিওরির মূল বিষয়। এই ছিল আজকের বিষয়। সবাইকে কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবে।